তাহলে ফেসিস্ট কে? আমি আপনাকে প্রশ্ন করি, তারাই ফেসিস্ট। আজকে যারা আমাদের মেয়েরা মিছিল করার কারণে তাকে অত্যাচার করছে, নিষ্পেষণ করছে, নির্যাতন করছে, আওয়ামী লীগ করতে দিবে না, কোনো মানুষকে মিছিল করতে দিবে না, জয় বাংলা বলতে দিবে না, ফেসিস্ট কারা? তারাই তো ফেসিস্ট। আপনি সাংবাদিক বুকে হাত দিয়ে বলেন যে প্রত্যেকটা টেলিভিশন হাউস কি করেছে, দখল করেছে চটদল। ফেসিস্ট কারা? আওয়ামী লীগ করেছে? এই যে বাংলা ভিশন কার মালিককে? বিএনপির নেতা আপনার সাদিক হোসেন খোকা। বিএনপির হাউস ছিল না, অনেক বিএনপি ব্যবসায়ীরা ব্যবসা করে না? আওয়ামী লীগের সকল ব্যবসায়ী, শুধু আওয়ামী লীগ না, আজকে দেশের ব্যুরোক্রেসি ধ্বংস করে দিয়েছে। ব্যুরোক্রেসি কিভাবে চালাচ্ছে জানেন? বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যারা 10 বছরে রিটায়ার করেছে, 7 বছরে রিটায়ার, চুক্তিভিত্তিক নিয়োগ, আউটসোর্সিং। আর যত প্রফেশনাল অফিসার আছে তাদেরকে বের করে দিয়েছে। পুলিশ সার্ভিসে যত নিউট্রাল অফিসার আছে, আমার এক ক্লাসমেট আনোয়ার হোসেন, এডিশনাল আইজি, সে কোনো রাজনীতি করতো না, প্রফেশনাল অফিসার, ফোর্স রিটায়ারমেন্ট। আমার ডিপার্টমেন্টের আমার আরেক ভাইয়ের মতো সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, এডিশনাল আইজি, ভেরি মাচ প্রফেশনাল অফিসার, চাকরি নাই। কত এরকম অফিসার, তারা আওয়ামী লীগ করেন না, ছাত্রলীগ করেন নাই কোনোদিন, কিচ্ছু না। কেন জানেন? অর্থাৎ তারা এই বাহিনীটাকে শুধুমাত্র বিএনপি জামাতের লোক ছাড়া কেউ থাকতে পারবে না, কাউকে তারা বিশ্বাস করে না। এবং স্বরাষ্ট্র সচিব চুক্তিভিত্তিক, পুলিশের আইজি চুক্তিভিত্তিক, ঢাকার কমিশনার চুক্তি সকল, আর অসংখ্য অফিসার পলাতক, তার স্টেশনে নাই। এটা তো দুর্ভাগ্যজনক। এই গণতন্ত্র, এই স্বাধীন বাংলাদেশ, এই যে টেলিভিশনে আমি শুনছি, মাঝে মাঝে দেখছি, তারা কি চোখে টিনের চশমা লাগিয়ে রেখেছে কি হচ্ছে? আর আমাদেরকে ফ্যাসিস্ট বলছে। ডক্টর ইউনূস শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাসিস্ট। এবং এটা পৃথিবীর জন্য একটা দুর্ভাগ্যজনক, এরকম একটা ব্যক্তি শান্তিতে নোবেল পেয়েছে, যিনি গণহত্যার প্রশ্ন দিয়েছেন চোখের সামনে, যিনি একজন শিক্ষক ছিলেন। তিনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। তিনি যেখান থেকে জোপড়া গ্রাম থেকে সেই গ্রামীণ ব্যাংকের কাজ শুরু করেছেন, সেই বিশ্ববিদ্যালয়টা সেই গ্রামে অবস্থিত। তার কলিগদের সাথে আমার কথা হয়েছে, আমি সেটা বলছি না। কিন্তু তিনি একজন শিক্ষক হয়ে এরকম গণহত্যাকে তিনি উস্কে দিলেন। তার সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর ভবন, যেটা মিউজিয়াম, সেটা ঘুরিয়ে দিল। তিনি সেটা করতে দিলেন না, নির্দেশনা দিয়েছেন, সেটা তো ইতিহাস পড়বে। জি, ডক্টর সেলিম মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আপনার কাছ থেকে আসলে সম্প্রতি সময়ে অনেক রকম গুঞ্জন, অনেক খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। অনেকগুলো বিষয়ে আপনার কাছ থেকে জানবার চেষ্টা করবো। শুরু করি যে একটা গুঞ্জনের মধ্যে জানা যাচ্ছে যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি মার্চ এপ্রিলের মধ্যেই দেশে ফিরবেন। এটি কি শুধু গুঞ্জন নাকি এর বাস্তবতা আছে? না, দেখুন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো অবশ্যই দেশে ফিরবেন। এবং সেটার দিন তারিখ আমি ঠিক এই মুহূর্তে জানি না, কিন্তু তিনি দেশে ফিরবেন। কারণ এই দেশের জন্য তার বাবা জীবন দিয়েছেন, তিনি এই দেশের জন্য বহু বছর কাজ করেছেন, রাষ্ট্রনায়ক হিসাবে গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি তো দেশে ফিরে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে ঠিক সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নাই যে একটা বাতাসে ভেসে বেড়াচ্ছে মার্চের মধ্যে বা এপ্রিলের মধ্যে ফিরবেন, এটির আসলে খুব ভিত্তি নেই? না, সেটা না, তিনি যে কোনো মুহূর্তে যেতে পারেন, সেটা আমি এখন বলতে পারছি না। তিনি জানেন স্পষ্ট, যখন সময় আসবে অবশ্যই যাবে। এখন একটা খবর নিশ্চয়ই আপনার নজরে এসেছে, যেটি নিয়ে খুবই আলোচনা হচ্ছে, সেনাবাহিনীর ভূমিকা, সেনাবাহিনীর অবস্থান নিয়ে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, যিনি অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক, তিনি লিখছেন, কদিন আগের একটা স্ট্যাটাস, তার এটি সম্প্রতি তার একটা স্ট্যাটাস ছিল যে পথে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। এটি তার এক সপ্তাহ আগে একটা স্ট্যাটাস। আর লেটেস্ট একটা পোস্টে তিনি লিখছেন যে তিনি সহ আরও দুজনকে সেনাবাহিনী তাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে একটা সমঝোতা প্রস্তাব দেওয়া হয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগ এর প্রস্তাবনা মেনে নেবার জন্য একটা সমঝোতা প্রস্তাব দেওয়া হয়েছে। অনেকগুলো প্রশ্ন এর মধ্যেই আছে। এই যে মানে সেনাবাহিনীর ভূমিকা, সেটি আপনাদের কাছে কেমন মনে হয় সেটি একটু শুনে নিই, তারপরে আরও প্রশ্ন আছে এই স্ট্যাটাসের মধ্য থেকেই। সেলিম মাহমুদ, দেখুন, হাসনাতের যে ফেসবুক স্ট্যাটাস এবং তার যে বক্তব্য, প্রথমত একটা কথা বলে নেই যে আমি বলতে পারেন 80 দশকের শেষ ভাগ থেকে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্রনেতা ছিলাম, বাংলাদেশ ছাত্রলীগের প্রথম আইন বিষয়ক সম্পাদক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলাম। কিন্তু আমি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোনোদিন দেখিনি কোন ছাত্রনেতা বা রাজনৈতিক দলের সদস্য এই উত্তরপাড়া, যেটাকে তারা সেনানিবাস গুলোকে উত্তরপাড়া বলে, যে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিবে, যে হুঙ্কার, এইটা কোনো পর্যায়ে এটার কোনো মার্জনা নেই। অর্থাৎ সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের সশস্ত্র বাহিনীকে যদি বলি আমি,
আমাদের সার্বভৌমত্বের প্রতীক, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাহিনীটা রয়েছে। দেখুন, এই ইউনূসের এই অসাংবিধানিক, অবৈধ এবং জঙ্গি সরকার এদেশের মানুষের কি করেছে? কোনো নিরাপত্তা নাই, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাটে কুকুরের মতো মানুষকে গুলি করে মারছে, নারী নির্যাতন, শিশু নির্যাতন, দেশের অর্থনীতি ধ্বংস করা হচ্ছে, পুলিশ বাহিনীর কি বলতে মানে পুলিশ বাহিনীকে পঙ্গু করা হয়েছে, সিভিল প্রশাসন ধ্বংস করা হচ্ছে। একমাত্র সশস্ত্র বাহিনী এখনো টিকে আছে। তারা এখন এই সশস্ত্র বাহিনীর উপর আঘাত হানতে চায় এবং সেই জন্যই তারা সেনানিবাসে আক্রমণের হুমকি দিচ্ছে। আমি মনে করি এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত। আমি মনে করি যে সশস্ত্র বাহিনী, তাদের ভূমিকার কথা বলছেন, তারা অবশ্য আপনাদের প্রতি আবার একই রকম, আপনি যে অভিযোগগুলো তুলছেন একই ধরনের অভিযোগ আপনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো তোলেন। এবং আমি আসলে প্রশ্ন করছিলাম সেনাবাহিনীর ভূমিকা আপনি কিভাবে দেখছেন বা আপনারা কিভাবে দেখছেন? সেনাবাহিনী তো দেখুন, সেনাবাহিনী যথার্থই ভূমিকা রাখছে। আজকে আমরা দেখেছি, গণমাধ্যমে খবর পেয়েছি, দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সদস্য নামানো হয়েছে, অধিক সংখ্যক সৈন্য নামানো হয়েছে এবং সেনা নানা রকমের যানবাহন, বিশেষ করে এপিসি নামানো হয়েছে। দেশের নিরাপত্তা যদি দেখুন, আজকে 5ই আগস্টের পরে বাংলাদেশের যে অবস্থা, আমি একটা উদাহরণ দিই। 1982 সালের মার্চের প্রথম দিকে সম্ভবত তদানীন্তন বিএনপি সরকার, বিচারপতি সরদারের সরকার ছিল। আবুল কাসেম যুব ক্রীড়া মন্ত্রী ছিলেন, তার বাড়িতে ইমদু নামের একজন ডাকাতকে পাওয়া গিয়েছিল। তার জন্য কিন্তু ওই সময় দেশে সামরিক শাসন হয়েছিল। আজকে বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নেই, সন্ধ্যার পরে নারীরা ঘর থেকে বেরোতে পারে না। মবক্রেসি, এটা দেশ, এর জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল। এই যে একটা দেশের যে ভয়ঙ্কর অবস্থা, বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতি তাদের যে একটা ঘৃণা, তাদের যে আক্রমণ, যেভাবে দেশকে তারা ধ্বংস করে দিচ্ছে, যে তাদের মূল উদ্দেশ্য 1971 নামটাই তারা মুছে দিতে চায়। আপনি দেখেছেন সংবিধান নিয়ে কি ষড়যন্ত্র, দেশের নাম পর্যন্ত তারা মুছে দিতে যাচ্ছে। আমি মনে করি যে সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা তাদের দায়িত্ব পালন করছে এবং দেশের মানুষের সমর্থন তাদের রয়েছে, প্রতিটি মানুষের সমর্থন। জি, তাহলে দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করছে। রিফাইন্ড আওয়ামী লীগের যে একটা প্রস্তাবনা আছে যেটি দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রসঙ্গে আরেকটু জানি যে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন যে এটি আসলে এই গণ অভ্যুত্থান নয়, এটি হচ্ছে ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। মানে সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান, সেনাবাহিনী তখন যদি সেই রোলে থেকে থাকে, আপনাদের বিরুদ্ধে অভ্যুত্থানে একটা ভূমিকায় থেকে থাকে আওয়ামী লীগ বা তৎকালীন সরকারের বিরুদ্ধে, এখন মানে সেই ভূমিকাটাও কি যথার্থ ছিল? এখন আপনি বলছেন যে যথার্থ ভূমিকায় পালন করছে, তাহলে সেনাবাহিনী কি আগাগোড়া যথার্থ ভূমিকায় আছে বা ছিল? আমি আপনাকে বলি, 5ই আগস্টে কি হয়েছিল। 5ই আগস্টে আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা এদেশে যে, আপনি দেখুন এই জুলাই এবং আগস্টের প্রথম দিকে আপনি দেখেন, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের, পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের স্বয়ং প্রেসিডেন্ট কি বলছেন, সে $29 মিলিয়ন কিভাবে খরচ করা হয়েছে, কাকে দিয়েছে, সেটা তিনি কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন। সেই কথাগুলো কিন্তু আমাদের নেত্রী দীর্ঘদিন ধরে বলে আসছেন, আমরা বলে আসছি। তো 5ই আগস্টে যে আপনি জানেন যে স্নাইপার দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছিল ছাত্রদের, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক একটা বিশ্ববিদ্যালয় এক একটা করে, নর্থ সাউথের একটা, তারপর ইস্ট ওয়েস্টের একটা, এরকম এক একটা আমি উদাহরণ দিচ্ছি যাতে। এবং দেখা গেল যে ধানমন্ডি 27 নম্বরে রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে ছাত্রটিকে হত্যা করা হয়েছিল, তার মার সাথে, বাবার সাথে, খালার সাথে আমার কথা হয়েছিল। তার মিছিলের মাঝখানে ছিল, সামনে অনেক ছেলে মেয়ে, পিছনে অনেক ছেলে মেয়ে, শুধুমাত্র তার ঘাড়ে একটা গুলি লাগলো। পুলিশ যদি গুলি করতো তাহলে সামনে কেউ মারা যেত অথবা পেছনে কেউ, মাঝখানে, অর্থাৎ ওই যে আশেপাশের ভবন থেকে টার্গেট করে স্নাইপার দিয়ে। আপনি জানেন যে এই ডেমোক্রেটরা সারা পৃথিবীতে এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে অনেক জায়গায়। এবং আমাদের এই বর্তমান সময়ের কথা বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্বয়ং এই যে ডিপ স্টেট যেটা করেছে সেটা তিনি বলেছেন, এবং যা বলেছেন তার মর্মার্থ এই যে বাইডেন প্রশাসন বাংলাদেশে অযাচিতভাবে ষড়যন্ত্রমূলক কাজগুলো করেছে। তিনি আকার ইঙ্গিতে, নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পরে যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি তো সরাসরি ডিপ স্টেটের ভূমিকা অস্বীকারও করেছেন। আবার আমি আপনাকে বলি, ডিপ স্টেটের কথা তিনি যেটা বলেছেন সবার সামনে, তিনি এটা এড়িয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে আপনি ওনার যে লাস্ট দুটো স্পিচ, সেখানে কিন্তু $29 মিলিয়ন কথা, শুধু বাংলাদেশ না, ভারতের কথা, ভারতে ভোটার টার্নআউট বাড়ানোর জন্য তখন বলেছেন উনি, ভোটার টার্নআউট বাড়ানো, অন্য কাউকে পাস করতে চেয়েছিল, বাংলাদেশে উগ্রবাদীদের পাস করানোর জন্য করা হয়েছিল $29 মিলিয়ন। তার মানে কি, এই কাজগুলো কে করেছে? অর্থাৎ তিনি তো পরবর্তীকালে এটা আরেকটা দেখুন, তিনি সদ্য নির্বাচিত হয়েছেন,
তার দেশের একটা ডিপ স্টেট নিয়ে কথা হচ্ছে, স্বাভাবিকভাবে তিনি একটা এটা কি বলে বেনিফিট অফ ডাউট দিয়েছেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু তিনি বলেছেন, এবং সেজন্য কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসন তারা কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যেটা করেছে, অর্থাৎ যারা 5ই আগস্ট যারা ঘটিয়েছে তাদেরকে কিন্তু তারা প্রকারান্তরে তারা করে বেরিয়েছে। এবং আজকে আমি আপনাকে বলে রাখি, এই যে পিটার হাস এই ক্রিমিনালটার চাকরি যাবে, ওই সময় একটা ডিল হয়েছিল, বিভিন্ন লোকদেরকে তারা ইনভলভ করেছিল। পিটার হাসকে অ্যাক্সেলারেট কোম্পানি, মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি, তাকে এখানে বসিয়ে রেখেছে, এবং আমি বলে রাখছি তাকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখানে তার চাকরিচ্যুত করবে। এখন যে কথাটা আমি বলছি আপনাকে, যে দেখুন 5ই আগস্টে আমাদের নেত্রী যেটা করেছেন, এদেশে আর কোনো মায়ের বুক যাতে খালি, তিনি তো জানেন যে দেশে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে, ক্ষোভ সৃষ্টি করে, অর্থাৎ থার্ড পার্টি দিয়ে কিলিং এর মাধ্যমে দেশে উত্তপ্ত পরিবেশ উপর তিনি কিন্তু যদি ক্ষমতা থাকতে চাইতেন থাকতে পারতেন, জরুরি অবস্থা জারি করলে তিনি ক্ষমতা থাকতে পারতেন, তিনি শুধুমাত্র আওয়ামী লীগকে দিয়ে ক্ষমতা থাকতে পারতেন। আপনি খেয়াল করবেন 31শে জুলাইয়ের পরে 1 আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। আজকে 5 লক্ষ, আমাদের 5 লক্ষ মানুষের একটা জনসমাবেশ করার পরিকল্পনা ছিল, সে 5 লক্ষ থাকলে এই যে আপনি দেখেছেন 5ই আগস্ট 12টার সময় লোকজন ঢুকেছে, উত্তরা দিয়ে প্রথমে, অন্যান্য জায়গা থেকে ঢুকেছে। তিনি দেশের মানুষের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে কোনো ইনোসেন্ট ছেলে মেয়ে যাতে হত্যাকাণ্ডের শিকার না হয়, তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েননি বলে তিনি নিরাপদ জায়গায়, আমি আপনাকে বলি, তিনি নিরাপদ জায়গায় গেছেন, নিরাপদ জায়গায় তিনি কিন্তু ক্ষমতা ছাড়েননি, পদত্যাগ করেননি। কিন্তু জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, সেখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে যে তিনি নির্দেশ দিয়েছেন, শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন গুলি করবার জন্য, সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যাকাণ্ড চালাবার জন্য। আমি আপনাকে বলি, দায়িত্ব নিয়ে বলি, একজন আইনের ছাত্র, আইনের শিক্ষক, আইনের অধ্যাপক হিসেবে বলছি, এইটা পুরোটাই একটা সাজানো নাটক ছিল। জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন, এই তদন্ত প্রতিবেদন নিয়ে আমরা একটা বিস্তারিত, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন রিজয়েন্ডার দিয়েছি, প্রতি প্যারা ওয়াইজ। আমরা প্রথমত হচ্ছে তারা, এটা আমি বলতে পারি দায়িত্ব নিয়ে, এটা এই ইউনুস যে গভর্নমেন্ট, মানে সো-কল্ড গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, তারা যেভাবে চেয়েছে, এবং সেই যে রেজিম চেঞ্জের অংশ হিসেবে আপনি দেখুন তার কথায়, কার কথায়, এই OHCHR এর, অর্থাৎ অফিস অফ দি আপনার হাই কমিশন ফর হিউম্যান রাইটস, UN এর বলকান টার্কের কথা আপনি খেয়াল করুন। টার্ক ইন্টারভিউ দিয়েছে যে বাংলাদেশে আমরা সেনাবাহিনীর উপর আমরা প্রভাব বিস্তার করেছি, তাদেরকে ওয়ার্নিং দিয়েছি, তোমরা যদি এই ছাত্রদের বিরুদ্ধে অবস্থান করো, সরকারের পক্ষে অবস্থান নাও, তাহলে তোমাদের UN এর এই যে ট্রুপ সেন্ডিং মিশন থেকে আমরা তোমাদেরকে বাদ দেব। খেয়াল করুন, বাংলাদেশ আর্মি এটাকে ডিনাই করেছে ISP এর মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশ আর্মি বলছে যে UN থেকে বা UN OHCHR থেকে এ ধরনের কোন ধরনের সিদ্ধান্ত বা কোন ধরনের নির্দেশনা আসেনি, এবং তাদের চিঠিতে ISP এর যে বক্তব্য, সেখানে কিন্তু বোঝা যায় যে তাদের সে এখতিয়ারও নাই, OHCHR এর কোনো এখতিয়ার নাই, UN এর কোনো এখতিয়ার নাই। পৃথিবীর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তার সেনাবাহিনী কিভাবে চলবে, তার সরকার কিভাবে চলবে, UN চার্টার আছে, ইন্টারন্যাশনাল ল আছে, বিভিন্ন কনভেনশন আছে, তার দেশের সংবিধান আছে। কোন একটি স্বাধীন দেশের সেনাবাহিনীকে এরকম UN এর কোন বডি, সাবঅর্ডিনেট বডি নির্দেশনা দিতে পারে না, তুমি তোমার সরকারের বাইরে গিয়ে অবস্থান নাও। পক্ষ ত্যাগ করলো, যে দেশপ্রেমিক সেনাবাহিনী মানে সরকারের অধীনে কাজ করছিল বা সরকারের নির্দেশনা মতো কাজ করছিল, তারপরে কি হলো? সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যায়নি। আপনি কথাটা খেয়াল করেননি। আমাদের নেত্রী স্বেচ্ছায় তিনি চাননি কোন রক্তপাত হোক, তিনি চাননি আর কোন মায়ের বুক খালি হোক। তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রী অসত্য বলছেন? তিনি বলছেন ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। না, শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, তিনি তার কথা বলেছেন, হ্যাঁ, সেটা আমাকে আপনি জিজ্ঞেস না করলে ভালো। তার কাছে কোনো ব্যাখ্যা আছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান তিনি বলছেন, তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে সাপে কেটেছে আওয়ামী লীগকে, সে সাপেই বিষ নামাবে, এবং তাকে বারবার প্রশ্ন করে আমি বুঝতে পারলাম যে তিনি সেনাবাহিনীকে মিন করছিলেন। আমি আপনাকে বলি একটা কথা, বিষয়টা হচ্ছে সেনাবাহিনী ওই সময় যে কাজটা করেছিল, সেনাবাহিনী সার্বিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল, কথাটা আপনি খেয়াল করুন। সেখানে
সেখানে হয়তো কেউ কেউ আমার বিশ্বাস সেনাবাহিনীকে ব্ল্যাকমেলিং করেছে। আপনি যদি সেনাপ্রধানের প্রথম বক্তব্য দেখেন, তিনি কিন্তু বলেছিলেন যে সকলকে সংযত থাকার জন্য, এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তাকে কমিটমেন্ট দিয়ে গেছিল যে তারা এই দেশের সকল মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টা দেখবে। তারা সেখান থেকে বেরেই আমি মনে করি বিএনপি, জামাত এবং অন্যান্যরা যারা উগ্র দলগুলো, তারা কিন্তু সারা দেশে একসাথে 460টি থানায় হামলা হয়েছিল। তো এইটা সেনাবাহিনী, আমার ধারণা, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আমার দায়িত্ব, এটা আমি বাস্তবতা সেনাবাহিনী কি করেছিল সেটা আমি কাউকে ডিফেন্ড করছি না। সেনাবাহিনীকে তারা ব্ল্যাকমেইল করেছিল। সেনাবাহিনী নিশ্চয়ই চাইনি এই ধরনের অরাজকতা হবে। সেনাবাহিনীকে কি বলে ব্ল্যাকমেইল করা যায়, কি করে ব্ল্যাকমেইল করা যায়? নো, আপনি আমার কথাটা বুঝতে পারেন। ওই সময়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দগুলো আজকে যারা সেনাবাহিনীর বিরুদ্ধে বড় বড় কথা বলেন, তারা কোথায় গিয়েছিলেন 5 তারিখে? সেনানিবাসে তো গিয়েছিলেন, বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলো, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গিয়েছিলেন। তাদের সেনাবাহিনীকে বলে আসছিল যে আমরা, রাজনৈতিক দলগুলোকে সেনাবাহিনী বলেছিল যে সকলের নিরাপত্তা দেখার জন্য। সেখানে তিনি ডক্টর আসিফ নজরুলের কথা বলেছেন যে তিনি একজন শিক্ষক, সবাই তাকে সম্মান করে, তিনিও দেখবেন। আমি যেটা বলছি ওইটাই, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে ধরনের একটা গণহত্যা করবে সেটা সেনাবাহিনী নিশ্চয়ই জানতো না, তাহলে সেনাবাহিনী তো অ্যালাউ করতো না কাউকে, তাহলে তো সেনাবাহিনী অন্য ব্যবস্থা নিত। মানে গণহত্যা করবে নাকি, আগে করেছে না পরে করবে, কোনটার কথা বলছেন? 5 তারিখে গণহত্যা হয়েছে না সারা দেশে। আমার উপজেলায়, আমার থানায় এসআই মামুন হত্যা করা হয়েছে, প্রকাশ্যে থানা আক্রমণ করা হয়েছে 460টি। পৃথিবীতে কোনো গণহত্যা লুকানো যায় না। এই যে UNOHCR এর যে রিপোর্টের কথা বললেন, তারা তাদের একেবারে পটভূমি থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ডিসঅনেস্টি প্রমাণ রেখেছে। আমি দায়িত্ব নিয়ে বলি, সেই ইউএন রিপোর্টের প্রসঙ্গে আসি, একটা করে আসি স্যার, যে ইউএন এর রিপোর্ট নিয়ে সেই প্রসঙ্গটাতে আপনি আরেকটু নিশ্চয়ই বলবেন, সেই জবাবগুলো আপনি দিতে চাচ্ছেন। কিন্তু সেনাবাহিনীর ভূমিকার জায়গায় আপনি বলছেন তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, তাহলে সেনাবাহিনী কি শুরু থেকেই যথাযথ ভূমিকাই পালন করে গেছে? 5ই আগস্ট পর্যন্ত যথাযথই ভূমিকা পালন করে গেছে? ব্ল্যাকমেইল কি তারপরে করা হয়েছে তাকে, মানে সেনাবাহিনীকে, নাকি আগেই? দেখুন, সেনাবাহিনীর দায়িত্ব পালনে আমি মনে করি কিছু মিসম্যানেজমেন্ট ছিল। ওই যে বললাম, রাজনৈতিক দলগুলো, আমার ধারণা সেনাবাহিনী তাদেরকে বিশ্বাস করেছিল তারা দায়িত্বটা পালন করবে, কিন্তু আসলে আমি যেটা মনে করি সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বিশ্বাস করা ঠিক হয়নি, নাম্বার 1। এবং যেটা হচ্ছে যে সেনাবাহিনী যদি শক্তভাবে বিষয়টা হ্যান্ডেল করতো, তাদেরকে বিশ্বাস না করে সেনাবাহিনী নিজেই যদি নিরাপত্তার দায়িত্বটা নিত রাজনৈতিক দলগুলোর উপরে নির্ভর না করে, তাহলে বাংলাদেশে এই গণহত্যা হয় না। আজকে যারা বড় বড় কথা বলে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, কি ফ্যাসিস্ট আমরা করেছি? সেক্ষেত্রে কি কারণে ফ্যাসিস্ট? 3 তারিখে 1 পয়েন্ট ঘোষণা করা হলো, মাত্র 3 তারিখে। 5 তারিখে তিনি নিরাপদ স্থানে চলে গেলেন। তিনি চেয়েছিলেন যে না, যেন কোনো ধরনের মার কোল খালি না হয়। কিন্তু আমরা একটা ফোন আলাপ ফাঁস হয়েছে ডক্টর সেলিম মাহমুদ সম্প্রতি, সেখানে আমরা শুনছি যে তিনি একজন কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন লেথাল ওয়েপন ব্যবহারের জন্য, বলছেন যে এখন থেকে লেথাল ওয়েপন ব্যবহার করবে। তিনি বলছেন এখন থেকে উপর থেকে করাচ্ছি, যেখানে মব দেখা দেখবে সেখানে উপর থেকে। আমি আপনাকে দিস আর অল ফেক। এবং আমি আপনাকে বলি, এই যে এই রিপোর্টটা নিয়ে আমি কথা বলি, আপনার রিপোর্টের নিয়ে তো কথা। এই রিপোর্টের প্রথমে যে পটভূমি, সেই পটভূমিটাই ফেব্রিকেটেড, পটভূমিটাই রিগড। অর্থাৎ এই রেজিম চেঞ্জের যে ন্যারেটিভ, ইউনুস গংয়ের যে বক্তব্য, সেটাকেই তারা ন্যারেট করেছে। অথচ বাস্তবতাটা কি? এই কোটা আন্দোলনের ব্যাকগ্রাউন্ড 2018 সাল থেকে একেবারে 5ই আগস্টের আগ পর্যন্ত ট্রান্সপারেন্টলি আমাদের নেত্রী এই দাবি তিনি 2018 সালে মেনে নিয়েছিলেন। তারপর হাইকোর্টে, তার 5 বছর পরে হাইকোর্টে মামলা করে কোনো পক্ষ জিতেছে। তিনি আবার যখন জানলেন, সরকার যখন তাকে জানালো, তিনি আবার অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিলেন এই রায়ের বিরুদ্ধে তুমি মামলা করো। মামলা করে সেই রায় স্থগিত করা হলো, অর্থাৎ সেই রায়ের কোনো কার্যকরী, তারপরে অ্যাপিল করা হলো। মূল ওই কারো কিন্তু কোনো ক্ষতি হয়নি। তারপরে মূল অ্যাপিলেট ডিভিশনের মূল হিয়ারিং, সেটা এগিয়ে আনা হলো 21 তারিখে। সেখানে কিন্তু তারা, ছাত্ররা যেভাবে চেয়েছিল তার চেয়ে বেশি ভাবে তাদেরকে দেয়া হলো। তার আগে 17ই জুলাই আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, ছাত্রদেরকে বললেন তোমরা যেটা চাচ্ছ সেটাই হবে, তোমরা নিরাশ হবে না। এবং ইতিমধ্যে যে সমস্ত কিছু মাত্র 6-7 জন হয়তো নিহত হয়েছিল, তাদের এই যে হত্যাকাণ্ড বা অন্যান্য যা হয়েছে, তার জন্য তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছিলেন। সেই কমিশনের কাজ শুরু করেছিল। বিভাগীয় কমিশন বা তদন্ত, সেটার উপরই তো আস্থা মানুষ হারিয়ে ফেলেছে, যে সেই কমিশন সঠিক তদন্ত করবে। তাহলে কি অপশনটা কি? তাহলে কি আমি না জেনে শুনে মানুষকে ব্রাশফায়ার করে মারবো? আপনাকে তো সিস্টেমের উপর আস্থা রাখতেই হবে।
সেখানে ত্রুটি থাকতে পারে, আমাদের অতীত অভিজ্ঞতা খারাপ থাকতে পারে, কি অপশনটা কি যেটা করার, যেটা প্রুডেন্স অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, সভ্য রাষ্ট্রে যেটা প্রত্যাশা, সংবিধান, আইন এবং আমাদের যে ভ্যালুজ, যেখানে যেটা প্রত্যাশা সেটাই তো করবো, এবং সেটাই তিনি করেছেন। শুধু তাই না, এই এই যে পটভূমি যে তারা বানিয়েছিল, আবু সাইদ যেদিন আবু সাইদ হত্যাকাণ্ডের পর তারপরে এফআইআর হলো, এফআইআর সব বিএনপি জামায়াতের কতজন যেন তাদের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা দিয়ে এফআইআর করা হলো। সেই পুলিশ অফিসারের বা যিনি গুলি করলেন দেখা গেল তার নামটি নেই, তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো হয়তো 3 দিন পর, এরকম একটা অবস্থা। তারপরে একটা বিচার বিভাগীয় কমিশন গঠন করা হলো, জাতিসংঘ তদন্ত করবার জন্য অনুরোধ জানালো, আহ্বান করলো নিজের থেকে এসে, কিন্তু সেটি গ্রহণ করা হলো না। মানে কেন আস্থা রাখবে? কে গ্রহণ করলো না? এই যে আপনার কাছে ইনফরমেশন গ্যাপ আছে। প্রথমত জাতিসংঘ আহ্বান করেছে, আমরা ডিনাই করেছি, নো, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, এখানে জাতিসংঘের তদন্তের কোনো বিষয় ছিল না। আচ্ছা, এটা একদম জাতিসংঘ তার তদন্ত প্রতিবেদনের ইন্ট্রোডাকশনে লিখছে, আমি একটু বলি, দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ভলকার টার্ক ফার্স্ট proposed a fact-finding mission in a letter sent on 23rd July to the then Prime Minister Sheikh Hasina at the height of the crisis, but received no positive response to that invitation. On 14th August 2024, Dr. Mohammad Yunus, Chief Advisor to the interim government, requested OHCR to contact. শুনেন একদম ইন্ট্রোডাকশন। শুনেন, তার রিপোর্ট ইজ এ রিগড ওয়ান। প্রথমত বাংলাদেশ সেনাবাহিনী কেন তারা রিগড প্রতিবেদনটা দেবে, উদ্দেশ্য কি? বিকজ বায়াস, দে আর পারচেজড, দে আর বায়াস, দে আর পারচেজড। টাকা দিয়ে পৃথিবীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আপনি পড়াশোনা করেছেন, আমি তো পিএইচডি করেছি। লবিস্ট যে কথাটা, কনসেপ্টটা কোথা থেকে আসছে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে। দে আর অল পারচেজড। এবং এই ধরনের সে যে ঘটনা ঘটেছে, সে চিঠি লিখেছে, কই বাংলাদেশের পত্রপত্রিকায় যে সে চিঠি লিখেছে এরকম? বাংলাদেশে এখন এই ইনফরমেশন টেকনোলজির যুগে সোশ্যাল মিডিয়াতে সব চলে আসে। আমার কথা শোনেন, 23 তারিখের কথার কথা আমি তো তর্কের খাতিরে মানলাম, যে ধরে নিলাম চিঠি একটা পাঠিয়েছে, এটা সরকারের ওই সময় দেশে ভায়োলেন্স হচ্ছে সরকারের বিরুদ্ধে নানা জায়গায়, সেখানে এটা আসলে তো যথাযথ কোন একটা মন্ত্রণালয় থাকবে, এটা তো সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় দেখবে না, একটা মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের রুলস অফ বিজনেস আসবে, সেটা তো 5-7 দিনের ব্যাপার, তারপরেই তো এই ঘটনা। সেটা তো বড় কথা না। এটা হচ্ছে, আমি কেন বলছি, তারা কেন বলছি যে এটা রিগড এবং বায়াসড এবং ওয়ান সাইডেড এবং এক্সট্রিমলি কন্ট্রোভার্সিয়াল। কেন? তারা আপনার সেখানে বলছে যে ছাত্রদের উপরে যে আক্রমণ করা হয়েছে সেটাকে তারা বলছে দ্যাট অ্যামাউন্টস টু ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। ভালো কথা, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি কেন? দেখুন, আপনি তো আইনের স্টুডেন্ট, পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে এরকম মব ভায়োলেন্স হয়, স্টুডেন্টদের মুভমেন্ট হয়, সেখানে রাষ্ট্রীয় বাহিনী আপনার চেষ্টা করে নানা কৌশল, সেখানে তাদের ব্যর্থ থাকতে পারে, সেখানে মিসহ্যান্ডলিং হতে পারে। একটা কথা, হট পার্সুট হচ্ছে অনেক সময় ল এনফোর্সমেন্ট এজেন্সি বা পুলিশ বা ইয়েতে, ইভেন একটা নেভাল ফোর্স হয়, যখন অ্যাকশনে যায় অনেক সময় লিমিট ক্রস করে, যেখানে যাওয়ার কথা না। মানলাম সেগুলো যদি কিছু হয়েও থাকে, তার জন্য আমাদের দেশের আইন আছে, সংবিধান আছে, সবকিছু আছে। কিন্তু আপনি যে বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, এটা প্রথমত হচ্ছে টোটালটা হচ্ছে ফেব্রিকেটেড। কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি অফিসিয়ালি সব জায়গায় 5ই আগস্ট আগে বলেছিলেন, আমি ল এনফোর্সিং এজেন্সিকে বলেছি তারা নন লেথাল উইপন অর্থাৎ রাবার বুলেট ব্যবহার করার জন্য, এবং আবু সাইদকেও কিন্তু রাবার বুলেটই কিন্তু লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য যে তৎকালীন প্রধানমন্ত্রী নির্দেশনা দেয়া যে ফোন আলাপটা ফাঁস হলো, আপনারা কেন সেটাকে, মানে আপনি বলছেন সেগুলো সব ফেব্রিকেটেড, কেন এটা প্রমাণ করছেন না? নো, আমি শুনেন, এটা আপনি কি অফিসিয়াল কোন রেকর্ড আছে আপনার কাছে? ক্যান ইউ সাবমিট ইন অফিসিয়াল রেকর্ড হুইচ ইজ অফিসিয়াল, হুইচ ইজ আনঅফিসিয়াল? যেটা দেওয়া হচ্ছে কোনটাই অফিসিয়াল না। একটা ফাঁস হওয়া ফোন আলাপ, না, ফোনটা কোথায় আমাকে দেন, আপনি শুনান। নো, এই ধরনের কোন, তিনি তো অফিসিয়ালি বলেছেন নন লেথাল ইউজ করার জন্য। আমি কথাটা বলছি, তারা একদিকে বলছে যে ছাত্রদেরকে আপনার করা হয়েছে, তারা তাদের উপর যেভাবে গোলাগুলি হয়েছে সেটি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এখন ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি যেখানে আপনার ওই খোলামেলা জায়গায় যেখানে মব ভায়োলেন্স হচ্ছে, নানা পক্ষ, সেখানে যারা রেজিম চেঞ্জের সাথে যুক্ত, যারা, আপনি $29 মিলিয়ন কাহিনী তো জানেন, সেখানে বহু থার্ড পার্টি ছিল গুলি করে ছাত্রদেরকে মারার জন্য। এক একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এক একটা ছাত্রকে হত্যা করা হয়েছে। ফাইয়াজ নামে যে ছেলেটাকে হত্যা করেছে রেসিডেন্সিয়াল, তার কথা আমি বললাম। তো আমার কথাটা শুনেন, যে তারা বলছে গণহত্যার কথা, মানে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির কথা বলছে, যে টার্গেট করে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। কথাটা খেয়াল করেন। তো যদি কেউ টার্গেট করে হত্যা করে, যেটা মব ভায়োলেন্সে
এরকম কি ওই হাজার হাজার মানুষ মারা গেছে? সেটা তো হয়নি। যাদেরকে আমাদের বক্তব্য তাদের এক ধরনের বক্তব্য, আমাদের বক্তব্য হচ্ছে থার্ড পার্টি ছাত্রদেরকে, এক একটা ছাত্রকে থার্ড পার্টি স্নাইপার দিয়ে গুলি করে মারিয়েছে। বিল্ডিং এর আপনি জানেন ঢাকা বিভিন্ন রাস্তাগুলো আনপ্ল্যান্ড, সেই আপনার ওই কি বলে পাড্ডার এরিয়াতে, রামপুরা পাড্ডা এখানে, তারপর আবার ধানমন্ডিতে কিছু ঘটনা করেছে। আমাদের কনভিকশন অনুযায়ী এগুলো যারা দেশে অস্থিরতা, একটা নৈরাজ্য সৃষ্টি করে সরকার ফেলার ষড়যন্ত্র ছিল, তারা করেছে। লাশ পড়লে কার লাভ কার ক্ষতি? আমরা কেন মারবো ছাত্রদেরকে? আমরা কেন? এবং এই যে আপনারা মারবেন আন্দোলন দমানোর জন্য, যেভাবে আন্দোলন জাতিসংঘের প্রতিবেদন যেটা বলা হচ্ছে যে একদম লাশ গুম করে ফেলার কথা বলা হচ্ছে। শোনেন, আমি রাজনীতি করে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম। লাশ পড়লে আমাদের লাভ না, আমাদের ক্ষতি। লাশ পড়লে আমাদের ক্ষতি, যে সরকারের থেকে তার ক্ষতি। দিস ইজ দ্য বেসিক জুরিসপ্রুডেন্স, এটা আপনাকে বুঝতে হবে। তো তারা বললো যে ছাত্রদেরকে হত্যা করেছে, এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, ঠিক আছে। আবার পরে বলছে, বাংলাদেশের গণমাধ্যমে বলছে যেটা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ। আবার সেখানে রিপোর্টে বলা হচ্ছে যে না, সেটাকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সেটাকে প্রমাণ করা যাবে না, কারণ ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা যে কোনো ক্রাইমের যে টেস্ট করার যে লেভেল, সেটাতে আমরা করিনি। কারণ যে ধরনের ইনভেস্টিগেশন করা হয়েছে, সেটা আদালতে যেভাবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে অপরাধ প্রমাণ করার যে মেথডোলজি, সেটা প্রয়োগ করা হয় নাই। সেখানে ফার্দার ইনভেস্টিগেশন, ফার্দার প্রুফের দরকার হবে, হ্যাঁ, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। তাহলে কেন ইন্টেনশনালি বলা হলো যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি? সেটা তো তারা তো স্ববিরোধী। একদিকে বলছে এটা হয়েছে, আরেকদিকে বলছে হয় না। এটা বলছে আদালতে প্রমাণ করতে হবে। আমাদের কাছে কিন্তু এটা আদালতে প্রমাণ করার জন্য সাক্ষ্য হিসেবে যথেষ্ট না। তাদের বক্তব্যটা অনেকটা এরকমই। হ্যাঁ, সাক্ষ্য যথেষ্ট না, মানে প্রমাণিত হয়নি, আরো ফার্দার প্রমাণ লাগবে। নাম্বার ওয়ান, ঠিক আছে, আপনি একটা আন্তর্জাতিক ইউএন বডির একটা সাবঅর্ডিনেট একটা অফিস, সারা পৃথিবী তো আপনার কাছে, আপনার তো জুরিসডিকশন পৃথিবীর, আপনার সদস্য রাষ্ট্র সব জায়গায়, আপনি ইন্টারন্যাশনাল ল এবং জাস্টিস, ইকুইটি এন্ড গুড কনসায়েন্সের যে প্রিন্সিপাল, সেটা আপনি মেনে চলবেন। এই যে প্রতিষ্ঠানটা, তার নিজের তার যে কনস্টিটিউশন, প্রথমত ইউএন চার্টার, তারপরে তার যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, 1948 এর, 1966 এর ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, সবগুলো ভায়োলেট করে তারা রিপোর্ট দিয়েছে। কিভাবে আমি প্রমাণ করি? আপনি একদিকে গায়ের জোরে বলছেন যে ছাত্রদের যে ঘটনাটা, সেটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, আবার আরেকদিকে বলছেন যে না, সেটা প্রমাণিত হয়নি, আরো প্রমাণ লাগবে, সুতরাং এটা মিনিংলেস। আবার 5 তারিখের ইমিডিয়েট আগে এবং 5 তারিখের পর থেকে কয়েকদিন দেশে যে গণহত্যা হলো, 1950 সালের যে গণহত্যা কনভেনশন, ডেফিনিশন কি বলা আছে? গণহত্যা হচ্ছে সেটাকে গণহত্যা যে কোনো একটি দেশের বা কোনো একটা সমাজের নির্দিষ্ট কোন গোষ্ঠী, গোত্র, কোন গ্রুপ, এটা ধর্মীয় হতে পারে, জাতিগত, নানা, কোন পার্টিকুলার গ্রুপকে টার্গেট করে হত্যাকাণ্ড সহ তাকে নিঃশেষ করার যে কোনো রকমের টর্চার বা অন্যান্য কাজকে গণহত্যা বলে। এই যে পুলিশ বাহিনীকে 460টা থানায় একসাথে আক্রমণ করে প্রেগনেন্ট নারী পুলিশ সদস্য সহ অসংখ্য পুলিশকে যে গুলি করে মারলো, ব্লাস্ট ফায়ার করে মারলো, তাদের অস্ত্র দিয়ে মারলো, পুড়িয়ে মারলো, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেভাবে মারলো সারা দেশে, এটি গণহত্যা না? সেখানে তারা তাদের রিপোর্টটা সাইলেন্ট। সেখানে তারা একটা ডিফেন্সিভ কথা বলছে, অর্থাৎ তাদেরকে সাপোর্ট করে বলছে যে এটা রিটেলিয়েটরি ভায়োলেন্স, এটা রিভেঞ্জ ভায়োলেন্স। রিভেঞ্জ তার মানে কি হয়েছে? সারা দেশে কি আক্রমণ হয়েছিল? নো, মব ভায়োলেন্স যেটা হয়েছে ঢাকায় হয়েছে, সারা দেশে একটা, ঢাকার বাইরে হতে কিছু জায়গায় হয়েছে, কিন্তু সারা দেশে একসাথে 460টা থানায় আক্রমণ করা হলো, ডক্টর সেলিম মাহমুদ, আপনার দুটোই হয়েছে, কিন্তু আপনাকে সেটি আমি একটু জিজ্ঞাসা করছিলাম। সেখানে রিভেঞ্জ ভায়োলেন্স হিসেবে এটাকে গণ্য করে সেটাকে এক ধরনের ইন্ডেমনিটি দেওয়ার যে তাদের যে প্রবণতা। আবার আরেক থেকে তারা শেখ হাসিনার কথা বলছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে সর্বোচ্চ নেতৃত্ব, আমি দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব কেন কোন পর্যায়ের নেতৃত্ব থেকে এ ধরনের কোন নির্দেশনা দেয়নি? সেই ফোন আপনার শোনাতে, আমি একটু আপনাকে একটু শোনাই, আপনি একটু শোনেন। এখন লেখা নেবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, আর হেলিকপ্টার কয়েক জায়গায় ছবি থেকে পাকড়াও করা যায় না রাতের মধ্যে, সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব, জিএফআই, সবাইকে বলা হচ্ছে যেখান থেকে টিকাটা পাবো দেখে ফেলবে।
রাখতে, ওটা বলা। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় কমে গেছে। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, থানার দিকে। হ্যাঁ হ্যাঁ, তোকে পাঠাই দিই রাত্রে। আপনার নির্দেশনা লাগবে? আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। এটা দিয়ে কিন্তু এটা দিয়ে কিছু বোঝা যায় না। এটা দিয়ে অনেক ধরনের আজকাল এআই তে অনেক কিছু বানানো যায়, ইভেন ভিডিও বানানো যায়। এটা তো ভয়েস তো কিছুই না। এখন উনি যদি বলেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, উনি যদি বলেন যে হ্যাঁ তোমরা শুধু নন লেথাল ওয়েপন ইউজ করো, ইজি, এটা কয়েক সেকেন্ড লাগবে আজকাল আমাদের ছেলে মেয়েদের ওই নন শব্দটা ডিলিট করে বাকিটা এডিট করতে। ইটস অল অ্যাবাউট এডিটিং। এটা তিনি এটা বলেননি, তার বলার কথা না, কারণ আমরা শেষ দিনগুলোতে আমি ব্যক্তিগতভাবে তার সাথে ছিলাম। তাহলে আপনারা এগুলোকে চ্যালেঞ্জ, যদি তাই হয়, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন যা বলছে, এই ফোনালাপগুলোতে যা শোনা যাচ্ছে, অনেক মিল পাওয়া যাচ্ছে, মানে আপনারা তো এগুলোকে চ্যালেঞ্জও করছেন না, যেটা ঠিক না। এই ধরনের বিষয় তো জনজনে পৌঁছে গেছে। চ্যালেঞ্জ আমরা করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে 13 পৃষ্ঠার প্যারাওয়াইজ রিজয়েন্ডার স্টেটমেন্ট গেছে, এবং সেটা আমরা আনুষ্ঠানিকভাবে আমার ছাত্র কি ধরনের তদন্ত হলে বিশ্বাস করতেন? জাতিসংঘের প্রতিবেদনকে আপনারা একদম অস্বীকার করছেন, কি হলে বিশ্বাস? নো, আমরা অস্বীকার করছি। লিসেন, আমরা অস্বীকার করছি সাবজেক্টিভলি, অবজেক্টিভলি। আপনি এটা স্টেট ওয়েতে আমার কথা ডিনাই করার কোনো সুযোগ নাই। আপনি ল স্টুডেন্ট, আমি ল স্টুডেন্ট। আমি আপনাকে বলি কেন আমরা অস্বীকার করছি। প্রতিটা জায়গায় তারা বায়াস, অর্থাৎ ওয়ান সাইডেড। একটা যদি গণহত্যা হয়ে থাকে, যেটা ক্লিয়ার গণহত্যা, সেটাকে গণহত্যা বলছে না। আর যেটা গণহত্যা না, সেখানে অনেক ধরনের সার্কামস্টেন্স আছে গণহত্যা না হওয়ার, সেটাকে তারা গণহত্যা বলছে। আওয়ামী লীগকে টার্গেট করে ছাত্রলীগকে টার্গেট। ডক্টর মাহমুদ, মিথ্যা কি? কারণ তারা একদম গোয়েন্দা প্রতিবেদনের রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছে। এটা আই টেল ইউ, ফেব্রিকেটেড, এটা বায়াস, টাকা দিয়ে বানানো। এবং ওখান থেকে যখন আসে, জেনেভা থেকে বা ইউরোপ থেকে যখন আসে, ওখান থেকে আমার এক ক্লাসমেটও ছিল যে ইউএনএ চাকরি করে, ডক্টর সারা হোসেন, ব্যারিস্টার সারা হোসেন, আরেকজন আমার ক্লাসমেট, আমি নাম বলবো না, আমার বলেন। এই দুইজন বাংলাদেশে এরা কাদেরকে ইন্টারভিউ নিবে সেই নামগুলো বলে দিয়েছে। তাদেরকে ইন্টারভিউ ওয়ান সাইডেড সব। ইউনিস গভর্নমেন্ট তাদেরকে ডেকে নিয়েছে, সেখানে বসে, বাংলাদেশে বসে তারা এটা রিপোর্ট তৈরি করেছে। এবং সেখানে আমাদেরকে যাদের হত্যা করেছে সেগুলো গণহত্যা না, সেগুলো হত্যাকাণ্ড না, এগুলো হচ্ছে রিভেঞ্জ ভায়োলেন্স। রিভেঞ্জ ভায়োলেন্স কি? হত্যাকাণ্ড না? রিভেঞ্জ কিসের রিভেঞ্জ? আজকে আমরা ফ্যাসিস্ট, 5 তারিখের আগে তো এই কথা বলেনি। এত বড় বড় ফ্যাসিস্ট 15.5 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে শেখ হাসিনা? 5 তারিখের আগে বললে তো নির্ঘাত কারাগারে যেতে হতো, তাই নয় কি? আজকে বাংলাদেশে আওয়ামী লীগের একজন লোককে তারা থাকতে দিচ্ছে না, আর আপনি বলছেন কারাগারে নিয়ে যেত। প্লিজ বি রেসপেক্টফুল টু দ্য সিচুয়েশন। কারণ আজকে গণমাধ্যম, আপনি একজন সাংবাদিক, নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, বাংলাদেশের কোন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তারা নিজেরা সিদ্ধান্ত দিতে পারছে কিনা? চর দখলের মতো দখল করা হয়েছে, চর দখলের মতো। আমাদের জার্নালিস্টদেরকে আমি তাদের প্রতি সম্মান রেখে, আমি জানি তাদের মনে কষ্ট, সমস্ত জার্নালিস্টদেরকে জেলে ঢোকানো হয়েছে। আপনি মোজাম্মেল বাবু বলেন, শ্যামল দত্ত, কত সাংবাদিককে জেলে ঢোকানো হয়েছে। এটা কি কোনো সভ্য দেশে সম্ভব? আমরা কি এভাবে গণহারে এক্সট্রিম কোন সিচুয়েশনে সাংবাদিকরাও গ্রেফতার হতে পারে, কিন্তু এভাবে গণহারে লক্ষ লক্ষ মামলা, হাজার হাজার মামলা। এবং আপনি আইনের ছাত্র, আপনি জানেন রুল এগেইনস্ট ডাবল জিপার্টি, অর্থাৎ একই বিষয়ে একই ব্যক্তির বিরুদ্ধে একই বিষয়ে 2বার 3বার মামলা হয় না। শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মামলা, সেই মামলাগুলো আবার আইসিটিতে আপনার গণহত্যার মামলা। অর্থাৎ আপনি যখন বিভিন্ন জায়গা থেকে ফেক লোকের নাম দিয়ে মামলাগুলো করছেন, আবার সেই মামলাগুলো আবার গণহত্যার মামলা হিসেবে গণহারে মামলা হচ্ছে, মানে ভিত্তিহীন মামলা হচ্ছে, এই বিষয়গুলো অস্বীকার করবার কোনো সুযোগ নেই। খোদ এই সরকারের মধ্যে থেকেও সেটি স্বীকার করছে যে ভিত্তিহীন মামলা হচ্ছে, সেটির সমালোচনাও চলছে, দেশের মধ্যে অনেক সমালোচনা করছে। আমি আপনাকে যেটি প্রশ্ন করছিলাম, আসলে তদন্তটা কি হলে, কোথা থেকে হলে? কারণ আপনারা যে তদন্ত বা আপনাদের সরকার যে তদন্ত করছিল, তার উপরে মানুষ কি করে বিশ্বাস রাখবে যেখানে আপনারাই একটা পক্ষ, আপনাদের সরকার পক্ষ, পুলিশ বাহিনী পক্ষ, যারা তদন্ত করবে তারাই যখন পক্ষ। আমার কথা হচ্ছে তদন্ত বাংলাদেশেই হবে। বাংলাদেশে সত্যিকার অর্থে বিচার বিভাগীয় তদন্ত। আমাদের অনেক বিচারক আছে নিরপেক্ষ, অনেক বিচারক আছে মেধাবী, দেশপ্রেমিক, সৎ, অনেক বিচারক আছে, তাদেরকে দিয়ে করেন।
কিন্তু দেশে সেটা তো সব আমরা উল্টে মনে যায়। করি। যেই আপনারা ক্ষমতা থেকে চলে গেলেন সব শেষ হয়ে গেল। 21শে আগস্ট থেকে না, শুরু করে না, না, এটা 10টা কষ্ট এটা মামলা, খালেদা জিয়ার মামলার এটা রায়, শুনেন, ডক্টর ইউনূসের শুনেন। মামলার রায়, তারেক রহমানের মামলার রায়, পঞ্চদশ সংশোধনী সব শেষ হয়ে গেল। আবার আপনারা যদি কোনোভাবে আসেন আবার সব নিশ্চয়ই উল্টে যাবে শুনেন, ব্যাপারগুলো। না না, যেটা না, আমরা এগুলো করিনি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা কি সব কাজ ভালো করেছি, কিছু ভুল তো ছিল, স্বাভাবিক, যে কোনো সিস্টেমে কিছু ভুল থাকবেই। কিন্তু আমরা গণহারে মানুষকে এরকম শুধু আজকে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক নয়, যারা ভোটার তাদের উপর আক্রমণ হচ্ছে। আপনি যাই আজকে সন্ধ্যার সময় দেখলাম আওয়ামী লীগের মিছিল থেকে এক ছাত্রীকে, এক নারীকে কিভাবে তাকে টর্চার করছে, ভিডিও আবার যারা টর্চার করছে তারা আবার সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। এই বাংলাদেশে আমরা দেখতে চেয়েছিলাম। আর উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি অনর্গল মিথ্যা কথা বলছেন। বাংলাদেশে মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আগের চেয়ে বেটার, কোনো ধরনের ডেটোরেশন হয়নি, মানুষ হাসে, এবং হাসারও সে সময় নেই, মানে সে মানসিকতার কারণে মানুষের মধ্যে যে একটা চাপা ক্ষোভ, চাপা উত্তেজনা, এটা কিন্তু কতদিন আপনি চাপা দিয়ে রাখবেন। আর যেটা হচ্ছে যে এই রিপোর্টটা টোটালটাই হচ্ছে একটা বায়াস, এবং প্রত্যেকটা জায়গায়, যেমন আমি আপনাকে বলি যে সেই রিপোর্টের ওই যে বৈষম্যমূলক যে ব্যবস্থাটা, সেখানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1940, 1966 এর যে ইন্টারন্যাশনাল কমিউন অন সিভিল পলিটিক্যাল রাইটস এর যে ক্লজ গুলো আছে, তারা নিজেরাই ভায়োলেট করেছে। কিভাবে? ওই যে বলেছে যারা হিউম্যান রাইটস সংক্রান্ত বিষয়, এটা ল এনফোর্সিং এজেন্সি থেকে শুরু করে ইনভেস্টিগেশন যারাই করুক না, ইভেন তারা তো একটা কাজ করেছে, একটা ম্যান্ডেট নিয়ে গেছে, তাদের যে রেগুলেটরি মেকানিজম সেখানে আছে যে ইনভেস্টিগেট করবে, করেছে। সেখানে তো তারা নিরপেক্ষ ছিল না, সেখানে বৈষম্যমূলক কোনো ব্যবস্থা গ্রহণ ইটস ইলিগ্যাল, সেটা তারা করেছে। অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মী, সমর্থক এবং মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি, তাদের উপর যে অপারেশন নিপ্রেশন, সেগুলোকে তারা আড়াল করে রাখছে, আর অন্যগুলোকে তারা ফুলি ফাঁপিয়ে সেটাই তাদের আমি বলবো, আমি জানি না তাদের শপথের কোনো বিষয় আছে কিনা, মানে এটা স্পষ্ট, আপনাদের অবস্থা একদমই স্পষ্ট, একদমই আপনি স্পষ্ট করেছেন যে তাদের এই রিপোর্টটা একটা বায়াসড রিপোর্ট, যেটাকে আপনারা অস্বীকার ইতিমধ্যেই করেছেন। তারা তাদের রিপোর্টের সাপেক্ষে তথ্য দিচ্ছে, কিছু ভিডিও ফুটেজ দিচ্ছে, ছবি দিচ্ছে, আমরাও গণমাধ্যমে দেখেছি। আপনারা যখন তদন্ত করবেন বা আপনাদের যে তদন্ত কথা, আপনাদের কাছে আসলে কি আছে যে মানে আমাদের কাছে হাজার হাজার শত শত তথ্য আছে। বাংলাদেশের গণমাধ্যম তো এখন স্থগিত, চট দখলের মতো বন্ধ আছে, আপনি নিজেও জানেন। তো সুতরাং এটি এখন আমরা আন্তর্জাতিক গণমাধ্যম সব বিভিন্ন জায়গায় আমরা পাঠাচ্ছি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো তারা নড়েচড়ে বসে আছে, তারা দেখছে এগুলো। আর এগুলো আমি মনে করি একটা দেশে তো একটা রেজিম সারা জীবন থাকে না, সবার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, নির্দিষ্ট সময় আছে। সেখানে ভবিষ্যতে যারা আসবে তারা বিষয়গুলো অবশ্যই দেখবে। তবে আমরা অন্যায্যভাবে অনিয়মতান্ত্রিক এবং কারোর প্রতি বৈষম্যমূলক আচরণ আমরা অতীতে করিনি, ভবিষ্যতে করবো না। কিন্তু এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেগুলোতে আপনারা আসলে এখন তথ্য প্রতিবেদনগুলো পাঠাচ্ছেন, তারা একাধিকবার আপনারা ক্ষমতায় থাকার সময়, আপনাদের সময়কার মানবাধিকার লঙ্ঘনের কথা বলেছে, নির্বাচনের কথা বলেছে, তখন তো আপনারা এইগুলোকেও পাত্তা দেন নাই বা আমলে নেন নাই। আমি আপনাকে বলি, এই যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানের সাবেক প্রধান, চিলির সাবেক রাষ্ট্রপতি মিশেল বেশেলেট, তিনি বাংলাদেশে ছিলেন। তিনি তখন, এটা 2022 সালের কথা, তিনি তখন এই ইউএন OHCHR এর চেয়ারম্যান। আমি তার সাথে সাক্ষাৎ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে, যেহেতু আমি বাংলাদেশ আওয়ামী লীগ ইনফরমেশন সেক্রেটারি এবং আমি আইন নিয়ে কাজ করি, মানবাধিকার নিয়ে কাজ করি, এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি তার সাথে আপনার দীর্ঘক্ষণ আলোচনা করেছি। সেটা এক্স্যাক্টলি সম্ভবত আগস্ট 2022 সালের আগস্টের কোন একদিন, 16-17 তারিখ হবে। সেখানে আমার সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে ওই যে বিষয়গুলো আপনি বলছেন। আমি তাকে বলেছি যে কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে বাংলাদেশ নিয়ে যে মানবাধিকার রিপোর্ট গুলো করছে, সেগুলো আমাদের এখান থেকে কিছু লোক লবি করে। যেমন আপনি যখন একটা রিপোর্ট তৈরি করবেন, এটাকে আপনি অবজেক্টিভলি তৈরি করবেন, অর্থাৎ আপনি নানা সোর্স, নানা মত পথ যত আছে, পক্ষে বিপক্ষে রিপোর্টকে আপনি কগনিজেন্সে নেবেন, তারপরে আপনি এটা নিয়ে অ্যানালাইজ করবেন, বিশ্লেষণ করবেন, তারপরে আপনি একটা হাইপোথেসিসে আসবেন, যদি কোনো হাইপোথেসিস থাকে, বা একটা কনক্লুশনে আসবেন। সেখানে শুধুমাত্র অধিকার, শুধুমাত্র স্পেসিফিক সরকার বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, ওই সময়কার সরকার বিরোধী যে গ্রুপগুলো, শুধুমাত্র তাদের সোর্সকে রিলাই করে সেখানে সরকারের কোনো মতামত দিচ্ছে না। সেখানে করতে পারতো যে এক ধরনের মার্শালিং অফ ফ্যাক্টস হিসাবে দুই পক্ষের
বক্তব্য বা 3 পক্ষ 4 পক্ষের বক্তব্য নিয়ে বিশ্লেষণ করতো, কোনো প্রয়োজন মনে করি সেটা আমি উপস্থাপন করেছিলাম, এন্ড শি এগ্রিড উইথ মি। তিনি বললেন যে না, দিস ইজ নট দি প্রপার মেথোডোলজি, এটা অবজেক্টিভলি করতে হবে। আমি কিন্তু সেখানে ওই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি তার সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে আমি অনেক কথা বলেছিলাম। সেখানে ওই সময় আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তখন যা করেছে মানে এই মানবাধিকার সংস্থাগুলো যথাযথ প্রক্রিয়ায় কাজ করে নাই, এখন আপনারা তাদের কাছে তথ্য প্রমাণ দেবেন, এখনো বা তারা যথাযথ প্রক্রিয়ায় কাজ করবে তার কি ভরসা? মানে তারা তো তাদের ক্রেডিবিলিটি তাহলে হারিয়েছেই, কেন আপনারা করছেন? আপনি যে লবিং এর কথা বলছেন, এখন আপনারাই কি লবি করছেন? বা জি লিসেন, আমি আপনাকে বলি, এটা একটা, আপনি বলতে পারেন একটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে একটা প্যাকেজ। আপনি জানেন যে কোনো ষড়যন্ত্রের একটা বড় প্যাকেজ হিসেবে থাকে। এখানে শুধুমাত্র যে বাংলাদেশের কিছু লোক কেন, এখানে অনেক আছে, এবং এটাও কিন্তু তাদের মধ্যে। এবং সেখানে টার্ক আমি একটা দায়িত্ব নিয়ে বলি, টার্ক কিন্তু এই ভদ্রলোককে অনেক কিছু ফেস করতে হবে। বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রমূলক কাজ তিনি করেছেন তার জন্য কিন্তু তাকে পে করতে হবে। এটা ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু বিষয়টা চলে আসে যে তিনি এর ধরনের একটা, বাংলাদেশ সেনাবাহিনী তাকে কিন্তু ইতিমধ্যে মিথ্যাবাদী প্রমাণ করেছে। তারা অফিসিয়ালি বলেছে যে না, এই ধরনের কোনো বিষয় ঘটেনি। অর্থাৎ এখানে আরেকটা বিষয় আসছে, অর্থাৎ ভবিষ্যতে এই ইউএন বা তাদের বডিগুলো আমাদের সেনাবাহিনীকে এই ধরনের ইলিগাল এন্ড আনকনস্টিটিউশনাল ইন্টারভেনশনের কোনো সুযোগ আর থাকবে না। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু তারা সেই, আর প্রথম এখন যেটা তাকে প্রমাণ করতে হবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে এরকম নির্দেশনা দিয়েছেন, দিয়ে থাকলে এটা তার ইখতিয়ারের মধ্যে ছিল কিনা, সেটা তার টিওআর এবং তার আইনে তাকে এটাকে সাপোর্ট করে কিনা, সে অনেকগুলো বিষয় আছে। এখন আবার একটু সেনাবাহিনীর সাথে একটু ভূমিকায় ফিরি, আপনাদের সাথে কি সেনাবাহিনীর কোনো যোগাযোগ হচ্ছে? দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী একটা ইন্ডিপেন্ডেন্ট সরকারের রাষ্ট্রের একটা অংশ, আমাদের সাথে যোগাযোগ হবে কেন? আমরা রাজনৈতিক দল, রাজনৈতিক শৃঙ্খলার মধ্যে আমরা কাজ করি, সেনাবাহিনী কাজ করে। বলছে, আমি আপনাকে একটা কথা বলি, এই যে একটা তথ্য সন্ত্রাসী পিনাকি যে পশ্চিমা বিশ্ব বসে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায়, পিনাকি যে কথাগুলো বলছে আমি শুনেছি। পিনাকি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সেনাপ্রধানকে হুমকি দিচ্ছে, বলছে, তার কথার মূল বক্তব্যটা হচ্ছে যে সেনাপ্রধান যদি সাবধান না হয়, সেনাপ্রধান যদি তার যৌক্তিক যে কর্মকাণ্ড যেটা করছেন সেটা যদি স্টপ না করে, তাহলে তাকেও 1975 সালে জেনারেল খালেদ মোশাররফের যে পরিণতি হয়েছিল সেই পরিণতি ভোগ হবে, মানে সেই পরিণতি, অর্থাৎ তাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলব, 1975 সালে জাতির পিতা হত্যাকাণ্ডের পরে সেনাবাহিনীতে এরকম আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্তের কারণে কিন্তু 2-3টা গ্রুপ ছিল। সেখানে চেইন অফ কমান্ডের একটা সমস্যা ছিল। সেখানে জিয়াউর রহমান একটা গ্রুপ, খালেদ মোশাররফের একটা গ্রুপ, বা অন্যদের সৈনিকদের একটা গ্রুপ ছিল। তো সেখানে খালেদ মোশাররফকে কিন্তু ওই রকম কাউন্টার করতে হত্যাকাণ্ড হয়েছিল। সেটা যারা এই ধরনের উদ্ভট কথাবার্তা আজকে 21 শতকে এসে যারা বলে, সেই সময়ের ঘটনা ছিল একটা কোল্ড ওয়ার পিরিয়ডে। কোল্ড ওয়ার পিরিয়ডে আপনি জানেন সারা পৃথিবীতে এরকম খুন খারাপি হতো। আজকে 21 শতকে এসে কোল্ড ওয়ার নাই, তবে আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো আছে পৃথিবীর বিভিন্ন দেশে। তবে জেনারেল ওয়াকারকে নিয়ে যে কথাটা বলছেন, জেনারেল ওয়াকার সেই সেনাবাহিনীর প্রধান, যে সেনাবাহিনীর একটা সুশৃঙ্খল বাহিনী, সেখানে অতীতের মতো এরকম খুন খারাপি কাউন্টার হয় না, এটা চেইন অফ কমান্ড ফলো করা হয়। অর্থাৎ একেবারে ওই যে জন অস্টিনের একটা কথা আছে, ল ইজ দ্য কমান্ড অফ সুপ্রিমটি, সবকিছু কমান্ড থেকে আসে, চেইন অফ কমান্ড ফলো করে। সেনাপ্রধান তার অবশ্যই, আমি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী তার বাহিনীর উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, তার প্রতি তার বাহিনীর আনুগত্য আছে এবং দেশের প্রতি তার আনুগত্য আছে। সেনাপ্রধান এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে। সেনাপ্রধান বারবার বলছেন ডক্টর ইউনূসকে সহযোগিতা করবার কথা, একদম 5 আগস্টের পর থেকে তিনি বলে আসছেন ডক্টর ইউনূসকে সহযোগিতা করবার কথা, তার সরকারকে সহযোগিতা করবার কথা। সেটা তিনি তার যে লাস্ট স্পিচটা আমি শুনেছি, তিনি যথার্থই বলেছেন। কারণটা হচ্ছে অনেকে তার স্পিচ নিয়ে নানা রকম কটাক্ষ করছেন। আমি মনে করি তিনি স্বাধীন বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে যে টোনে কথা বলার দরকার তিনি সেটাই বলেছেন। সহযোগিতা করাটাই প্রয়োজন। সহযোগিতা শুনেন, সহযোগিতা তিনি তো বলেছেন, সহযোগিতা করেছেন, সরকারকে তো সহযোগিতা করছেন, হ্যাঁ, কিন্তু তিনি নির্বাচনের কথা বলেছেন, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। হ্যাঁ, তো আমি আপনার সেই তথ্য সন্ত্রাসী পিনাকির কথা যাচ্ছি, যে এরকম সেনাপ্রধানকে যে হুমকি দিচ্ছে অনলাইনে, তারপরে বিভিন্ন, আমি দেখলাম কালকে হাসনাত আব্দুল্লাহ নামে
সাবেক ছাত্রনেতা, সে হুমকি দিচ্ছে। আমি মনে করি এগুলো গণতন্ত্রের জন্য কাম্য নয়, দেশের জন্য ভালো নয়। আপনি বলছেন সেনাবাহিনীর সাথে আপনাদের কোনো যোগাযোগ সেভাবে হচ্ছে না, তাহলে রিফাইন্ড আওয়ামী লীগের যে প্রস্তাবনাটা আসছে সেটা কি? রিফাইন্ড আওয়ামী লীগের যেটি শোনা যাচ্ছে সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, তাপস, ব্যাসার তাপস, হয়তো তাদেরকে নিয়ে একটা চিন্তা ভাবনা, এটি আসলে এই ধারণাটা? আমি আপনাকে বলি, এগুলো টোটালটাই হচ্ছে এদের বানানো। যে ছেলেগুলো আজকে বাংলাদেশে একটা ইস্যু সৃষ্টি করতে চায়, তারা আওয়ামী লীগকে বোকা বানাতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সমস্ত আওয়ামী লীগ তার সাথে ঐক্যবদ্ধ। সেখানে এই নামগুলো কোত্থেকে পেল? এই নামগুলো তারা প্রচার করে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করছে। যে কিন্তু সেনাবাহিনী তো এটার কোনো প্রতিক্রিয়া দিল না এখন পর্যন্ত। মানে সেনাবাহিনীর, আপনাকে একটা কথা বলি, সেনাবাহিনী এটা কি একটা পলিটিক্যাল ফোর্স যে প্রতিক্রিয়া দিবে? রাস্তাঘাটের লোক কতজন কত কিছু বলে, যেমন ভলকার তোর যখন বললেন সেটার একটা প্রতিক্রিয়া দিল। ওইটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটা কথা বলেছে, কিন্তু সেনাবাহিনী কি প্রতিদিন ভারতীয় গণমাধ্যমে যখন সেনাবাহিনীর মধ্যে কুয়ের খবর প্রচার করা হচ্ছে সেটার একটা প্রতিক্রিয়া দিচ্ছে। এরকম খবর সেনাবাহিনীকে প্রচার করা হচ্ছে, সেনাবাহিনী রাস্তাঘাটে দখলে থাকছে। না শুনেন, প্রতিটা ঘটনায় তো তার প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ কম, এটা বাস্তবিক করতে। আপনি কি প্রতি মুহূর্তে অনেক, এটা তো একটা গুরুত্ব, একটা প্রপার ইম্পর্টেন্সেরও দরকার আছে। এটা কোনটাকে আপনি কগনিজেন্সে নিবেন, কোনটা আমলে নিবেন, কোনটা নিবেন না। সেনাবাহিনীর কাছে ভবিষ্যতে হয়তো, আমি প্রতিক্রিয়া জানাচ্ছি না, এটা তো তাদের ব্যাপার, তারা যে জানাবে না সেটা তো আমি বলছি না, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে যে এটা ওরকম গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে আমি মনে করি এটা বিষোদ্গার করা হচ্ছে। আর এটা যে কথাটা বলছে যে রিফাইন্ড আওয়ামী লীগ কি? সেটা আওয়ামী লীগ তো একটা, রিফাইন্ড কি? আওয়ামী লীগ কি একটা কমোডিটি? স্পষ্ট আপনি রিফাইন্ড আওয়ামী লীগের ধারণাটাকে একদমই মানে বাতিল করে দিচ্ছেন। মানে এটা কি আসলে গুরুত্বপূর্ণ বিষয় নয়? কারণ আপনি যে পিনাকি ভট্টাচার্যের কথা বলছেন, তিনি যখন বলছেন তখন বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, সেনাবাহিনী দাঁড়িয়ে দেখছে, কিছু করতে পারছে না। মানে তার কথায় অনেক কিছু হচ্ছে, এমনকি সরকার পতনের একটা মূল চালিকা শক্তির মধ্যে অন্যতম হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়। মানে এই অবস্থানে তিনি আছেন। তিনি যখন এগুলো বলছেন এবং তার প্রেক্ষিতে সেনাবাহিনী দেখেছে, সেনাবাহিনীর সাথে আলাপ হয়েছে, এই বিষয়গুলো একদম প্রকাশ্যে বলছে, এগুলো আসলে গুরুত্বপূর্ণ না? সেনাবাহিনী যদি মিথ্যা হয় এই বিষয়ে একটা প্রতিবাদ জানানোর। দেখুন, আমি আপনাকে বলি, যে সংঘবদ্ধ গোষ্ঠীটা যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতা আছে, রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখল করেছে, তারা কিন্তু, আমি আপনাকে বলি, এই পিনাকিটা হচ্ছে একটা উপলক্ষ। পিনাকি কি দিয়ে, পিনাকি সিদ্ধান্ত কিন্তু এখান থেকে যায়, পিনাকির মাধ্যমে তারা এটা প্রচার করে। আমি মনে করি না যে পিনাকি সে সিদ্ধান্ত দেয়। সিদ্ধান্ত কিন্তু ঢাকাতে যারা এখন ক্ষমতা দখল করেছে তাদের কাছ থেকে যায়। তারা পিনাকিকে বলে, একটা অ্যালায়েন্স আছে, কিন্তু এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে পিনাকি সকল সিদ্ধান্ত দিচ্ছে, সেই সিদ্ধান্ত বাস্তব। সেখানে যদি পিনাকি যদি সিদ্ধান্ত দিত, হোয়াট ডক্টর ইউনূস ডিড, তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করেছে, তার পুলিশ বাহিনী কি করেছে? তারা তো একটা রাষ্ট্রে, যে বাড়িতে স্বাধীন বাংলাদেশের জন্ম, যে বাড়িতে 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু সেই বাড়ি থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন, যে সেই বাড়িটা, যেটাকে এটা এখন আর বাড়ি না, এটা একটা মিউজিয়াম, সেই মিউজিয়ামটাকে ঢাক ঢোল পিটিয়ে আপনার গণমাধ্যমে দেখেছি এবং তারপর কিছুই করেন নাই, দুটো বিবৃতি দিয়েছেন, আমরা সেটা দেখেছি। কিন্তু আমি আসলে এই প্রশ্নটা আপনার কাছে করছি, মানে কে করবে? মানে আপনি বলছেন ডক্টর ইউনূস সরকার কি করেছে, তাই আমি সেই ক্ষেত্রেই বলছিলাম। না, কিন্তু আমি আপনাকে কথা বলি, আমি একটা উত্তর দিই। ধরেন পরবর্তী সরকার এসে ডক্টর ইউনূসকে জেলে পাঠালো, বিচার করলো, বা কথার কথা ফাঁসি দিল, এটা কি, এই যে শত শত মানুষকে হত্যা করা হলো, এই দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হলো, আপনি বাংলাদেশ কোথায় ছিল, কোথায় শেখ হাসিনা নিয়ে আসছে? আমাদের এখনকার সর্বশেষ বাজেট ছিল কত? 7,97,000 কোটি টাকা। আপনার ওই ইউএন ফোর্সের কথা বলে না, ইউএন পিস কিপিং মিশনের 23 বছরে মাত্র 23,000 কোটি টাকা, 23 বছরে মাত্র 23,000 কোটি টাকা বাংলাদেশ পেয়েছে ইউএন মিশনে। আর আমার প্রতি বছরের বাজেট 7,97,000 কোটি টাকা। আর কিছু লোক এই দেশটাকে ব্ল্যাকমেলিং করে তারা এই দেশটাকে ধ্বংস করে দিল, দেশের অর্থনীতি শেষ করে দিল। আপনি দেখেন বাংলাদেশে আজকে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বসে গেছে। ঢাকায় অনেক ছোটখাটো সেকেন্ডারি, টার্সিয়ারি অনেক ছোটখাটো কোম্পানি আছে যারা বড় বড় কর্পোরেট হাউসের উপর ডিপেন্ডেন্ট। যেহেতু কর্পোরেট হাউসগুলোর ব্যবসা বন্ধ, সেই ছোটখাটো কোম্পানিগুলোর ব্যবসা বন্ধ, সব দেশটাকে শেষ করে দিচ্ছে। আমি এই অভিযোগগুলো যেমন আপনারা করছেন, এই অভিযোগগুলো যেমন অস্বীকার করবার জায়গা নাই।
জি সেলিম মাহমুদ, আমি খুব এই নিয়ে খুব তর্কে যাচ্ছি না, কারণ আপনি যে প্রসঙ্গগুলো বলছেন, হ্যাঁ আমরা জানি অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, বড় বড় গার্মেন্টস বন্ধ হয়েছে, মানে অনেক মানুষ বেকার হয়ে গেছে, সেই বাস্তবতাগুলো আছে। কিন্তু একই সাথে আপনাদের বিরুদ্ধে যখন অভিযোগ আসছে যে আপনাদের এক এস আলমী লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে তদন্তটা পর্যন্ত সেই আমলে থামিয়ে দেওয়া হচ্ছে, যে তদন্তও করা যাবে না, এই বিষয়গুলো যখন হচ্ছে আপনারা, জি সেই অভিযোগগুলো আপনারা কিভাবে কাটাবেন? আমি আপনাকে একটা কথা বলি, ওপেন মার্কেট ইকোনমিতে অনেক অনেক বড় বড় কর্পোরেট হাউস থাকে, অনেক বড় বড় বডি ইনকর্পোরেট, বড় বড় ব্যবসায়িক গ্রুপ, তাদের ফ্যাসিলিটিস থাকে। প্রথমত এস আলম যে গ্রুপের কথা বলছেন, এটা কি কোনো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন? সেটা তো না। হ্যাঁ, আমি তর্কের খাতিরে মানলাম, আমি কাউকে ডিফেন্ড করছি না, আবার কাউকে আমি মানে ডিসক্রিপশনারি ওয়েতে আমি সাবজেক্টিভলি আমি তাকে ব্লেমও করছি না। আমি একটা পলিটিক্যাল জায়গায় আছি। আমি বলছি যে পৃথিবী শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে মার্কেট ইকোনমিতে এরকম কিছু ব্যবসায়িক সম্প্রদায় বা ব্যবসায়িক গ্রুপের জন্ম হয়, সব জায়গায় আছে, ভারতে আছে, অনেক জায়গায় আছে। এখন সেখানে কিছু কিছু স্ক্যাম হতে পারে, এবং কিন্তু তার জন্য সে তো আওয়ামী লীগের কেউ না, সে তো সরকারের কেউ না। আমি ধরে নিলাম, যদি আমি তর্কের খাতিরে যদি বলছি যে হ্যাঁ তারা যদি অনিয়ম করে থাকে, সেটার জন্য ওয়াই অ্যাজ আওয়ামী লীগ আই শুড শোল্ডার দিস ব্লেম? নো, আমি এটা নোবডি, তারা আমার কেউ না। এর জন্য তো আওয়ামী লীগকে আপনি তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? মানে কি এমন কারিশমা আছে তার যে তিনি এত টাকা নিয়ে চলে যেতে পারেন, কোনো ব্যবস্থা নেওয়া যায় না? ব্যবস্থা যদি কোনো মামলা হতো, সে মামলা প্রচলিত আইনে দেখুন, যদি কোনো মামলা হতো, সে মামলা সরকার তো কোনো স্পেসিফিক এলিগেশন কি এসছে, মানে যে মিডিয়াতে বা যে এস আলম এই কাজটা করেছে সেখানে মামলা হচ্ছিল, সেখানে সরকার ইনফ্লুয়েন্স করেছে, সে মামলা চলবে না, সেটা তো না। এস আলম একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বিজনেস গ্রুপ, যারা যাদের অন্যান্য নাগরিকত্ব, তিনি বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, সেটিও খুব দ্রুত করা হয়েছে, মানে তার জন্য যেন সবকিছু সহজ ছিল। তার বিরুদ্ধে আদালত বলে দিলে তার বিরুদ্ধে তদন্তও করা যাবে না তার পাচার সংক্রান্ত। শুনেন, আমি একটা কথা আপনাকে বলি, সেটার জন্য তো অ্যাজ এ হোল সরকার দায়ী না, এটা আমাদের সিস্টেম, আমাদের সিস্টেমে, হ্যাঁ কে দায়ী? সিস্টেমে আমাদের কে দায়ী? শোনেন, পৃথিবীর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও যার টাকা আছে, সে জুডিশিয়াল সিস্টেমকে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে সে ইনফ্লুয়েন্স করতে পারে, সেটাই তো বাস্তবতা। সারা পৃথিবীতে হয়, আমেরিকাতে হয়, সেটা তাদের কাছে টাকা আছে, তারা হয়তো সিস্টেমকে ম্যানিপুলেট করেছে, হ্যাঁ, কিন্তু তার জন্য পলিটিক্যালি আওয়ামী লীগকে ব্লেম করা যাবে না, এই কথাটা আমি বলছি। কিন্তু সরকার মানে মমত্ববোধ না থেকে যদি বিরূপ থাকতো, তাহলে হয়তো টাকা থাকলেও সে কি পার পেত? আমি আপনাকে একটা কথা বলি, ইজ দেয়ার এনি ইনস্ট্যান্স যে সরকারের ইন্ডিপেন্ডেন্ট কোনো বডি তার বিরুদ্ধে, সরকার ইন্ডিপেন্ডেন্ট বডি অনেকগুলো আছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে, সেখানে সরকার হিসেবে বা পলিটিক্যাল অথরিটি আওয়ামী লীগ কোনো বাধা দিচ্ছে? নো, এরকম ঘটনা নাই। শুনেন, যার কাছে টাকা আছে তার সিস্টেমকে ম্যানিপুলেট করতে চায় এবং করেও। এখন যেটা হচ্ছে কি, আমি আপনাকে আসল কথাটা বলি, পৃথিবীর সব দেশে এরকম ইনফ্লুয়েন্সিয়াল বিজনেস গ্রুপ থাকে। এখন আমি বলি যে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে রেজিম চেঞ্জের যে বড় ষড়যন্ত্রটা, সেটা তো একটা বললাম একটা প্যাকেজ হিসাবে, সেখানে তো তারা বিজনেস গ্রুপকে কাকে মেলান করবে, কাকে আওয়ামী লীগের সাথে মেলান করে প্রপাগান্ডা করতে পারবে, ব্যুরোক্রেসিতে কাকে করতে পারে বিচার, এভাবে তো একটা বিভিন্ন রকমের ছক আছে। সেখানে অনেক কিছু হয়েছে, সেগুলো কিন্তু আবার অনেক বেশি আমি মনে করবো যে অপপ্রচারমূলক। মানে আমি তাহলে একটু শেষের দিকে আসি। আপনারা আসলে ফেরার কথা বলছেন, কিভাবে আপনাদের সেই মানে দেশে এসে প্রকাশ্যে দেশে এসে রাজনীতি করা যেটি আপনারা বরাবর করেছেন, সেটিতে আপনারা এখন কিভাবে আসবেন? সবকিছু মানে যা হয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, বা এই 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি তো থাকেই, সেখানে আপনাদের বিরুদ্ধে যত অভিযোগ, সেগুলোকে অস্বীকার করে কি আপনারা মানে রাজনীতিতে জনপ্রিয় হয়ে উঠতে পারবেন? আমাদের বিরুদ্ধে কি অভিযোগ? আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আপনাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, নির্বাচন, তিনটি নির্বাচন যেখানে জনগণ তাদের প্রাপ্য ভোটাধিকার দিতে পারে নাই। আমি আপনাকে আমার কথাটা আপনি শুনেন, যারা আমাদেরকে ফ্যাসিস্ট বলছে, যারা আমাদেরকে বলছে রাজনীতি করতে দেবে না, তাদেরকে বলেন না এটা জনগণের হাতে ছেড়ে দাও। তারা বলে না জনগণের হাতে ছেড়ে দাও মানে কি? এভরিবডি ইজ ফ্রি টু ডু পলিটিক্স। ঠিক আছে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা আসবে। আওয়ামী লীগকে এত ভয় কেন? আপনার প্রশ্নের উত্তর আছে। আওয়ামী লীগকে এত ভয় কেন? ভয়টা কেন জানেন? ঠিক আছে, যে 3টা নির্বাচন নিয়ে প্রশ্ন, যেটাকে আমি ফর দ্য সেক অফ কন্ট্রোভার্সি, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, আমি 3টা নির্বাচন বাদ দিলাম। 14, 18, 24 3টা নির্বাচন বাদ দিলাম। তার আগের যে 4টা নির্বাচন ক্যাটেগরি গভর্নমেন্টের হয়েছিল অনেকটা সেনাবাহিনী নিয়ন্ত্রণে, সেই 4টা নির্বাচনের ফলাফলটা কি? আমরা প্রায় 40% ভোট, 39 পয়েন্ট সামথিং। সেকেন্ড হাইয়েস্ট কে? বিএনপি, 34.5%। খেয়াল করেন 4টা নির্বাচন এভারেজ। তো
তো আমরা এই প্রায় 40% সেটা হচ্ছে কি 14 আগের হিসাব 2008 পর্যন্ত। এই 4টা নির্বাচনে এভারেজে আমাদের 40% ভোট, আমি মনে করি পরে আরো কিছু ভোট বেড়েছে। যদি নাও পারে 40% জনগোষ্ঠী, সিঙ্গেল লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রি, তাকে আপনি ফ্যাসিস্ট আখ্যা দিয়ে রাজনীতি করতে দিবেন না। বেড়েছে, বাড়বে। আমার উদাহরণ হিসেবে আমার কনস্টিটুয়েন্সিতে বেড়েছে, নিউট্রালি বলছি আমি, সারা দেশে বেড়েছে। আচ্ছা না বাড়ে, আমি বললাম বাড়বে না। এই আপনার 40% ভোট, 40% মানুষের আপনি ভোটকে ডিনাই করে আপনি আমাদেরকে রাজনীতির বাইরে রাখবেন। এই আপনি এই গণতন্ত্র চর্চা করেন। আমি আপনাকে বলি, কেন এই 3টি নির্বাচন এভাবে হলো? কেন আপনারা মানে একদম অংশগ্রহণমূলকভাবে একটা নির্বাচন দিয়ে কেন? আপনি বহু বছর ধরে টকশো করছেন, আপনি জানেন 14 নির্বাচনে তারা আসেনি, 18 নির্বাচনে আসলে দায়সেরা গোছের আনপ্রিপার্ড অবস্থায়, 24 ইলেকশনে তারা আসেনি। তাদের অনেক দোষ, তারা আসলে দায়িত্ব নিয়ে বা নির্বাচন বিতর্কিত করবার জন্য তারা এসেছে, এই কথাগুলো তারা বলেছে। আমরা এটা জানি, কিন্তু ডক্টর সেলিম মাহমুদ, কিন্তু রাতে কেন ভোটের কারচুপি এত হলো? রাতে তো আমরা ভোট করিনি। সকালবেলা গিয়ে দেখা যাচ্ছে ভোটের বাক্স ভর্তি। বিবিসি সাংবাদিক গিয়ে দেখছেন যে সকালবেলা বাক্স ভর্তি, শতাধিক কেন্দ্রে একদম শতভাগ ভোট পড়ছে। আমি আপনাকে বলি, এই অভিযোগ করছে ঠিক নির্বাচনের পরের দিন। নির্বাচনের দিন কেউ কথা বলেনি। সারা দেশে যদি একসাথে এরকম ঘটনা ঘটতো, কথার কথা আমি বলছি, কেউ একটা ভিডিও করলো না, কেউ একটা ছবি তুললো না। কিন্তু একজন কমিশনের ওয়েবসাইটে, খোদ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনি বললাম আমি এখনো দেখাতে পারি যে শতাধিক কেন্দ্রের শতভাগ ভোট পড়েছে, এবং কত 2 শতাধিক কেন্দ্র বা কত, আমি ঠিক একদম এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো না, কিন্তু আপনি বললেই আমি বের করতে পারবো। আমি একাধিক অনুষ্ঠানে এটা রেফারেন্স দিয়েছি। আমি কথাটা বলি, এই শুধু এটা বাংলাদেশ নয়, এই পাক ভারতের এই নির্বাচন ইতিহাস যদি দেখেন, এরকম স্থানীয় পর্যায়ে অনেক রিগিং হয়। যে ক্যান্ডিডেট এখন স্থানীয় পর্যায়ে রিগিং হয়তো হয়েছে। আপনার জেনারেল জিয়ার সময় এরকম কি হয়েছিল, আপনার ভোটের যে ধরেন ভোট ছিল সেখানে 6000, ভোট পড়েছে 7000, ব্যালট পেপারে ছিল 6000। তো সেটা তো কোনো কথা না। আমার কথা হচ্ছে যে সেই দেখেন, আমরা বললাম 3টা নির্বাচনকে কথার কথা আমরা ডিফেন্ড করছি আমাদের জায়গা থেকে, আমরা ডিফেন্ড করবো, সারা জীবন করে যাব। তারপরে আমি আপনার কথায় আসলাম, ঠিক আছে, ওই সেই যারা আমাদেরকে বলছে যে আমরা রাজনীতি করতে পারবো না, তাদের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে, তোমরা বলছো যে 3টা নির্বাচন কন্ট্রোভার্সিয়াল ছিল, মানলাম, তোমাদের কথাই মানলাম। 3টা নির্বাচন বাদ দিয়ে 4টা নির্বাচনে, যেটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়েছিল, সেটার ফলাফল কি? সেখানে তো আমরা 40% ভোট পেয়েছি। সেই 40% জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি দেশে গণতন্ত্র করবেন, নির্বাচন করবেন, সেটা কি গণতন্ত্র? তাহলে